হ্যালো, হ্যালো, হ্যালো। তামিনা, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন ক্লাস করো নাকি? অসুস্থ ছিলেন নাকি? স্যার গত গত ক্লাসটা তো করা হয়েছিল। ওই গত ক্লাস এর আগে ক্লাসে তোমাকে পাইলাম না। হ্যাঁ, গত ক্লাসের আগে ক্লাসগুলো করা হয়নি। একটু অসুস্থ ছিলাম আর মেহমানও ছিল তাই আর পড়া হয়। ও আচ্ছা, ঠিক আছে। ওই গত ক্লাসে যে অঙ্কটা করেছিলে না তুমি, জি স্যার। এটার মধ্যে যে প্রবলেমটা হয়েছে সংরক্ষিত আয় বিবরণীতে, দেখো ঘোষণাকৃত লভ্যাংশ তুমি কয় টাকা লিখছো? 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা। তোমার সামনে কি আছে অঙ্কটা? জি স্যার। আচ্ছা, যদি থাকে তাহলে দেখো সমন্বয় কি বলা আছে। স্যার কয় নম্বর সমন্বয়? ঘোষণাকৃত লভ্যাংশের যে সমন্বয়টা আছে, দেখো 3 নম্বর সমন্বয় জি স্যার। কি বলা? লভ্যাংশ সমতাকরণ তহবিল ও সাধারণ সঞ্চিতি তহবিল 10,000 স্থানান্তর করো। তুমি কোন অঙ্কের কথা বলছো? তুমি লাস্ট ক্লাসের অঙ্কটার কথা বলতেছো না, জি যেটা আমরা স্যার। করে দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে তো আসলে শেয়ার মূলধনের 5% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। উম, স্যার আপনি যেটা এসব পেয়েছেন। যে ও অঙ্কটাতে হ্যাঁ, সরি। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তুমি লিখছো 10 লাখ টাকা। জি স্যার, ওই অঙ্কটা তোলা হয়নি, স্ক্রিনশট দিয়ে রাখছি। জি স্যার। 10,000 টাকা। জি স্যার। 10 লাখ টাকা, হ্যাঁ। দেখো 3 নম্বর সমন্বয়টা আমার স্ক্রিনে আছে, তুমি দেখো কি বলা আছে, দেখো। শেয়ার মূলধনের শেয়ার মূলধনে 5% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, তুমি এবার বলো শেয়ার মূলধন কয় টাকা আছে, দেখো। 60 লাখ টাকা। 60 লাখ টাকা। 5% করো। ও, কত হয়? এখানে ভুল হয়েছে। 3 লাখ টাকা আসছে। 3 লাখ টাকা। তুমি লেখছো কত? 30,000 টাকা। জি স্যার। ঠিক আছে না? হ্যাঁ। এটা একটা ভুল। আর যে আর্থিক অবস্থার বিবরণী করেছো, উম, জি আর্থিক স্যার। অবস্থার বিবরণীর মধ্যে দেখো সম্পদ পাশে তুমি প্রথম লিখেছো ইজারা সম্পদ, তাই না? উম, কত জি লিখছো? স্যার। কত লিখছো? 17 লাখ টাকা। বাদ দিয়েছো কত? 2 লাখ টাকা। কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। ঠিক আছে। রামিসা আসছো? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আহ, তামিনা, অঙ্কটা প্রথম থেকে পুরো অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখা দিচ্ছি, কেমন? খেয়াল করে দেখো। জি। আর রামিসা, তুমি আর ওই যে তোমাদের যে প্রস্তাবটা ছিল জি স্যার। ক্লাসের বিষয়ে, জি এটা স্যার। আমি আমাদের একাডেমিক কমিটির মিটিং এ উঠাইছি, বুঝছো, বলেছি স্যারদেরকে। জি স্যার। সম্ভবত তোমাদের এই জুন মাসটাই ক্লাস হবে, তারপরে এর মধ্যে তোমাদের পরীক্ষার একটা হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে, তোমরা কিভাবে পরীক্ষা নেওয়া হবে আর কি, হ্যাঁ। জি স্যার।
তোমরা যেটা বলেছিলে, তুমি যেটা বলেছিলা যে অ্যাসাইনমেন্ট আকারে বা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া, এটা স্যারদেরকে জানিয়েছি। এখন জি পরীক্ষার স্যার। একটা সিদ্ধান্ত হবে, আর জুন মাস পর্যন্ত হয়তো তোমাদের ক্লাসটা কন্টিনিউ থাকবে আর কি। স্যার অ্যাসাইনমেন্ট হবে না স্যার? অ্যাসাইনমেন্ট বলতে পরীক্ষার মতো হবে আর কি, পরীক্ষা আকারে হবে তোমাদের। তো আমরা প্রশ্ন দিয়ে দেবো বা তোমরা পরীক্ষা দিয়ে দিয়ে সেটা আমাদেরকে জমা দিবা, মানে অ্যাসাইনমেন্টের মতোই, কিন্তু তোমাদেরটা হবে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা স্যার। আকারে আর কি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এটা এরকম হতে পারে, হয়তো খুব জি শিগগিরই স্যার, আচ্ছা তোমাদের স্যার। জন্য এরকম সিদ্ধান্ত আসবে, এটা জানাই দেওয়া হবে। আচ্ছা স্যার, ঠিক আর আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এখনো ফাইনাল কিছু মানে তোমাদের জন্য যেটা ঘোষণা হওয়ার পরে তুমি বুঝবে কোন কি রকম হবে আর কি। মানে স্যাররা হ্যাঁ চিন্তা স্যার, ওটা করতেছে, বুঝতে আমি পারছি। স্যারদেরকে জানিয়েছি, আহ, এবং সবাই একমত এই বিষয়ে যে তোমাদের সামনে হাতে কলমে লেখা পড়া কিভাবে বাড়ানো যায় জি সেই স্যার। বিষয়ে। ঠিক জি আছে, স্যার। ওকে, তো দেখো অঙ্কটা দেখো। জি স্যার, থ্যাংক ওকে, ওয়েলকাম। এখানে যে অঙ্কটা, এটা গত ক্লাসে আসলে মুখে মুখে বলেছিলাম, আজকে তোমাদের পুরো অঙ্কটা করি দেখাই দিব। সেটা ছিল, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইজারা সম্পদ 1/7/2016, 10 বছরের জন্য 17 লক্ষ টাকা। অঙ্ক ছিল রেওয়া মিলের 31 ডিসেম্বর 2018। তাহমিনা, তুমি যে অঙ্কটা করেছো 2 লাখ টাকা অবলম্বন লিখেছো, এই 2 লাখ টাকা তুমি কেমনে পেয়েছো বলতে পারবা? স্যার ইজারা সম্পদ 17 লাখ টাকা থেকে হুম। 2,000 টাকা, 2 লাখ টাকা। না, ইজারা অবলম্বন ওই যে 20 লাখ টাকার থেকে 10 দিয়ে ভাগ করে 2 লাখ টাকা পেয়েছি। এখানে হ্যাঁ, তোমার ঠিক আছে, মোট টাকা হলো 20 লাখ, এটা হলো মূল বিষয়। ইজারার জি প্রারম্ভিক মূল্যটা হচ্ছে 20 লাখ, এটা নেওয়া হয়েছে 10 বছরের জন্য। কয় বছরের জন্য? 10 বছরের জন্য। জন্য 20 লাখকে 10 দিয়ে ভাগ করে 2 লাখ টাকা হয়, এটা ফাইন, এটা তোমার তো ঠিক আছে। তো অঙ্কে কিন্তু 20 লাখ টাকা লেখা নাই কোথাও, অঙ্কে কিন্তু লেখা 17 লাখ, এটাকে 20 লাখ কিন্তু বানাতে জি। হয়েছে, এটা বুঝতে পারতে হবে 20 লাখ টাকা কেমনে হয়। হ্যাঁ, হুম। 20 লাখ টাকা যেভাবে হয় সেটা হলো যে, যেহেতু ইজারা নিয়েছি 10 বছরের জন্য, কয় দিনের জন্য? 10 বছরের 10 বছর। জন্য। আর এটা নিয়েছি 1/7/2016 তারিখে, আর অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2018 তারিখে। সুতরাং এই অঙ্কের হিসাব কাল থেকে আগেই অলরেডি 1.5 বছর অবলোপন হয়ে গেছে, মানে 1.5 বছর সময়টা অলরেডি এটার পার হয়ে গেছে। যেহেতু 1.5 বছর সময় অতিবাহিত হয়ে গেছে অবলোপনের মাধ্যমে, তাহলে এবার 1 বছর অবলোপন হবে। তো এই বছরের যদি হিসাবটা বাদ দিই, তাহলে 1.5 বছর আমাদের আগেই অতিবাহিত হয়েছে। তো 10 বছর থেকে 1.5 বছর চলে গেলে আর থাকে 8.5 বছর। তো যেহেতু 8.5 বছর থাকে, তাই এই 17 লাখ টাকার মেয়াদ হলো 8.5 বছরের মেয়াদ। এই জন্যই এখানে তোমার এটাকে, এই 17 লাখকে 8.5 দিয়ে ভাগ করা হয়েছে আর 10 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ইজারা সম্পদের প্রথম কয় টাকা দিয়ে নিয়েছিলাম, মানে প্রারম্ভিক মূল্যটা কত, তখন এটা বের হয়ে গেল 20 লাখ টাকা। এটা ছিল ইজারা সম্পদের প্রথম মূল্য, মানে প্রারম্ভিক মূল্য, যে মূল্যে 20 বছরের জন্য 10 বছরের জন্য নিয়েছিলাম। এই জন্য 20 লাখকে 10 দিয়ে ভাগ করলে 2 লাখ টাকা আসে। আর যদি মনে করো 20 লাখটা আমি ভাগ করব না, আমি 17 লাখকে ভাগ করব, তাহলে 17 লাখকে ভাগ করলে তোমার ভাগ করতে হবে 8.5 দিয়ে, 10 দিয়ে না। কারণ এই 17 লাখ হচ্ছে 8.5 বছরের টাকা, কারণ ইতিমধ্যে এখান থেকে 1.5 বছর চলে গেছে। তো তুমি 17 লাখকে যদি 8.5 দিয়ে ভাগ দাও, তারপরেও তোমার 2 লাখ টাকা উত্তর আসবে, অথবা 20 লাখকে 10 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ইজারা অবলোপনটা তোমাকে তো বিশদ আয় বিবরণীতে লিখতে হয়, পরিচালন ব্যয়ের মধ্যে ইজারা অবলম্বন নামে পরবর্তীতে ইজারা সম্পদ থেকে মাইনাস করতে হয়। এই ছিল এই অঙ্কটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা ছিল 8% বিনিয়োগ 1/7/2018। এখানে বিনিয়োগের সুদ ধরতে হবে 6 মাসের, বিনিয়োগের সুদ ধরতে হবে 6 মাসের। তাহলে বিনিয়োগের সুদ যদি 6 মাসে ধরো 8% করে, তাহলে যে টাকাটা হয়, যে 17,50,000 টাকার 8% করলে 70,000 টাকা হয় বিনিয়োগের সুদ। রামিসা বলবা, এই সুদরা কি
বকে আছে নাকি পাওয়া গেছে? স্যার পাওয়া গেছে মনে হয়। মনে হয় কইলে স্যার উত্তর কেমনে হবে? মনে হয় বলার সুযোগ আছে? কনফার্ম বলতে হবে তোমাকে। না স্যার বকেয়া আছে। কেমনে বকে আছে বুঝলাম? স্যার ওই যে রেও মিলে তারিখ দেওয়া আছে হচ্ছে 31/12/2018, হুম। আর এখানে তারিখ দেওয়া আছে 1/7/2018। তার মানে এখনো আরো 8, 9, 10, 11, 12, এখন আরো 5 মাসের সুদ বকে আছে। না, এইভাবে বুঝার সুযোগ নেই। আপনি না করতে পারবা? না স্যার। বিনিয়োগের সুদের বিষয়ে তো তোমরা অনেক করেছো, অনেক শুনেছো। এটা তো তোমাদের পারা উচিত। সুদরা কয় মাসের হবে এটা বলো দেখি। 6 মাসে। সুদরা হবে 6 মাসের, এটা ঠিক আছে। সুদরা হবে 6 মাসের, ঠিক আছে, ফাইন। আমি তোমাদেরকে বলি এই জিনিসগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য সবচেয়ে কমন জিনিস। সব জায়গায় তোমাকে বিনিয়োগের সুদ, ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ, সঞ্চয়পত্রের সুদ, হ্যাঁ, ইজারা অবলোপন, অবচয়, স্থায়ী সম্পদের অবচয়, যেগুলা তারিখের উপর নির্ভর করে আর কি, এগুলো তোমাদেরকে সবসময় পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন প্রশ্ন করা হবে, তুমি যখন পড়াশোনা শেষ করবা, যখন কোথাও চাকরি করতে যাবা বা চাকরির ইন্টারভিউ দিবা, তখন তোমাকে এইসব বিষয়গুলি বারবার প্রশ্ন করা হবে। এগুলা হচ্ছে মৌলিক জিনিস, বেসিক জিনিস। হ্যাঁ, তোমাকে প্রতিনিয়ত এই জিনিসগুলোর মোকাবেলা করতে হবে, এগুলো তোমাকে পারতে হবে। তো খেয়াল করো, বিনিয়োগ হচ্ছে কোম্পানির জন্য একটা সম্পদ। কারণ যখন কোম্পানির কাছে তার নিজের ব্যবসা পরিচালনা করার পরে অতিরিক্ত টাকা থাকে, অলস টাকা থাকে, তখন সে টাকাগুলো সে বিকল্প কোনো জায়গায় কাজে লাগাইতে চায়। আর বিকল্প জায়গাগুলো সে চায় সিকিউরড, নির্ভরযোগ্য, হ্যাঁ, ঝুঁকিমুক্ত জায়গায়, যেখানে বিনিয়োগ করলে অন্তত কিছু রিটার্ন সে পাবে, কোম্পানি পাবে। অর্থাৎ নিজের ব্যবসা পরিচালনা করে যদি অতিরিক্ত টাকা থাকে, সেই টাকা আরেকটা লাভজনক খাতে সেই এই টাকাটাকে পুনরায় বিনিয়োগ করে কিসের আশায়? সেখান থেকে কিছু রিটার্ন পাবে, মানে সুদ পাবে। তো এখানেও এর বিকল্প হয়নি, ব্যতিক্রম হয়নি। এখানেও তোমার এই মাহাদি লিমিটেড জুলাই মাসের 1 তারিখে একটা জায়গায় 17,50,000 টাকা বিনিয়োগ করেছে, জুলাই মাসের 1 তারিখে 18 সালের, যেখান থেকে সে 8% হারে সুদ পাওয়ার কথা। যেহেতু জুলাই মাসে বিনিয়োগ করেছে, সেহেতু জুলাই মাস থেকেই সেই সুদ পাওয়া শুরু হবে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সময়টা হলো 6 মাস। এই 6 মাসের সুদ সে পাবে। এখানে আমি তোমাদেরকে আবারও একটু স্পষ্ট করে মনে করে দিচ্ছি, বিনিয়োগ যেদিন করা হলো সেই তারিখ থেকে অঙ্কের যে হিসাব কাল, রেওয়া মিলের যে তারিখ, তার পার্থক্য যদি 1 বছর বা তার কম হয়, 1 বছর বলতে 12 মাস বা তার কম, 11, 10, 9, 8, 7, 6, হ্যাঁ, 5, 4, 3, 2, যত মাস হয়, 3 মাস হলে 3 মাসের সুদ হবে, 5 মাস হলে 5 মাসের সুদ হবে, 6 মাস হলে 6 মাসের সুদ, 8 মাস হলে 8 মাসের সুদ, 11 মাস হলে 11 মাসের সুদ, 12 মাস হলে 12 মাসের সুদ। অর্থাৎ বিনিয়োগের তারিখ থেকে রেওয়া মিলের তারিখ, মানে হিসাব কালের তারিখ পর্যন্ত যত মাস হবে তত মাসের সুদ ধরতে হবে। তবে এই অঙ্কে জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা হলো 6 মাস। এখানে 6 মাসের সুদ ধরতে হবে।
এইটা হলো একটা কথা। আরেকটা কথা হলো, যদি তারিখের পার্থক্যটা 1 বছরের বেশি হয়, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর এরকম যদি হয়, তখন বিনিয়োগের আর ঋণের ক্ষেত্রে আমরা সুদ ধরবো 1 বছরের। 1 বছরের বেশি সুদ আমরা ধরবো না, কারণ আমাদের হিসাব কালটা হলো 1 বছর করে। 1 বছরের বেশি যে সময়টুকু হয়েছে পিছনে, ওইটার বেশি সময় সুদরা আগের বছর হিসাব হয়ে গেছে। তাহলে আমার এই কথাগুলো সারাংশ হচ্ছে, বিনিয়োগ আর ঋণের বেলায় তারিখ যদি 1 বছরের বেশি হয়, তাহলে সুদ ধরবো 1 বছরের। আর সময় যদি 1 বছরের কম হয়, 6 মাস হলে 6 মাস, 8 মাস হলে 8 মাস, 5 মাস হলে 5 মাসে সুদ ধরবো। এই হলো সুদ ধরার কথা, মেয়াদ। এই সময় 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, এই মাস দ্বারা তোমাকে এটা বকেয়া আছে না এটা তোমাকে বুঝাবে না। কত মাসের সুদ এই দ্বারা এটা বকেয়া রয়েছে এটা তোমাকে নিশ্চিত করবে না। মাস দ্বারা বিনিয়োগের সুদ কত হবে, টাকার পরিমাণ কত হবে, এটা বুঝাবে। যেমন এই অঙ্কে 1/7/18 লেখার কারণে সুদ হয়েছে 6 মাসের। 6 মাসের কারণে 17,50,000 টাকার 8% যখন সুদ ধরবা হয় 1,40,000। এটাকে 12 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে গুণ দিবা, তাহলে সুদ হয় 70,000 টাকা। তাহলে 6 মাসে তোমাকে যে জিনিসটা ইন্ডিকেট করেছে, নির্দেশ দিয়েছে বা তোমাকে বুঝিয়েছে, সুদের পরিমাণ 70,000 টাকা। বাট এই সময় দ্বারা তোমাকে এটা বকেয়া বুঝায় নাই। তাহলে বকেয়াটা বুঝবা কিভাবে, বকেয়া আছে নাকি নাই? বকেয়া আছে না নাই বুঝার উপায় হলো, বিনিয়োগের সুদ একটা অপরিচালন আয়, একটা মুনাফা জাতীয় আয়। যদি বিনিয়োগের সুদ পাওয়া গিয়ে থাকে, কোম্পানি পেয়ে থাকে, তাহলে সেটা রেওয়া মিলের ক্রেডিট দিকে উল্লেখ থাকবে যে বিনিয়োগের সুদ 70,000 টাকা। যদি বিনিয়োগের সুদ রেওয়া মিলের ক্রেডিট দিকে লেখা থাকে যে বিনিয়োগের সুদ 70,000 টাকা, তখন তুমি বুঝবা যে এই সুদরা পাওয়া গেছে, পেয়ে গেছি, সুদরা বকেয়া নাই, বাকি নাই। আর যদি রেওয়া মিলের ক্রেডিট দিকে সুদরা উল্লেখ করা না থাকে, লেখা না থাকে, তখন বুঝতে হবে আমার এই 6 মাস চলে গেলেও বিনিয়োগের সুদ এখনো পাই নাই, সুদরা বকেয়া রয়েছে, অনাদায়ী রয়েছে। তাহলে বিনিয়োগের সুদ বকেয়া আছে নাকি নাই তা বুঝার উপায় হইল রেওয়া মিলে লেখা আছে নাকি নাই। রেওয়া মিলে লেখা থাকলে টাকাটা পাওয়া গেছে, আর রেওয়া মিলে যদি উল্লেখ না থাকে তাহলে সুদরা এখনো পাওয়া যায় নাই। বলো আমার কথা বুঝছো না বুঝো নি? জি স্যার। রামিসা, বুঝছো বকেয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে বলো তো এখানে বিনিয়োগ সুদের বকেয়া আছে নাকি নাই? আছে। বকেয়া আছে। ভেরি গুড। কেন আছে? কারণ রেওয়া মিলের ক্রেডিট দিকে বিনিয়োগের সুদ লেখা নাই। ঠিক আছে? জি স্যার। রেওয়া মিলে লেখা থাকার অর্থ হলো টাকাটা পাওয়া গেলে হিসাবভুক্ত হয়ে থাকলে, হিসাবভুক্ত হইলে রেওয়া মিলে উল্লেখ থাকবে। আর হিসাবভুক্ত না হয়ে থাকলে তখন রেওয়া মিলে উল্লেখ থাকে না। হ্যাঁ, কারণ পাওয়া গেলে হিসাবভুক্ত হবে, আর হিসাবভুক্ত হইলে সেটা রেওয়া মিলে উল্লেখ থাকবে। যেহেতু রেওয়া মিলে উল্লেখ করা নেই আর হিসাবভুক্ত হয় নাই, এই কথাও বলা নাই সমন্বয়ে, সুতরাং বিনিয়োগের সুদ এখনো পাওয়া যায় নাই, এটা বকেয়া রয়েছে। সেম কথা ঋণের সুদের বেলায়ও। ঋণের সুদের বেলায়ও একই কথা। তার ঋণের সুদ হচ্ছে কারবারের জন্য একটা অপরিচালন ব্যয়। সেটাও যদি দেওয়া হয়ে থাকে তাহলে রেওয়া মিলে ডেবিট দিকে উল্লেখ থাকবে। আর যদি রেওয়া মিলে ডেবিট দিকে উল্লেখ না থাকে তখন বুঝতে হবে সুদরা এখনো পরিশোধ করা হয় নাই, সুতরাং এটাও বকেয়া রয়েছে। এই সুদের ব্যাপারটা একটু একটু খেয়াল করে মনে রাখবা, এটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবা।
পরীক্ষায় তোমাদের অঙ্ক যদি আসে, আর অঙ্ক তো আর্থিক বিবরণী আসবেই দুইটা, আর আর্থিক বিবরণী আসলে ওই অঙ্কের মধ্যে ঋণের সুদ আর বিনিয়োগের সুদ তোমাকে ধরতেই হবে, হিসাব করতেই হবে, এটা থাকবেই অঙ্কের মধ্যে। সুতরাং এই সুদের ব্যাপারটা, কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখবা, তাহলে তোমার এটা অঙ্কে প্রভাব পড়বে না, পারবা ইনশাল্লাহ। যদি কোনো কনফিউশন থাকে আমায় বলবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো ক্লিয়ার করে বুঝাই দেওয়া যায় কিনা। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এখানে বিনিয়োগের সুদরা বকেয়া রয়েছে। সেম ভাবে 12% ঋণপত্র আছে 5 লাখ টাকা, এটা কোম্পানির জন্য দীর্ঘমেয়াদী দায়। দেখো এখানে ক্রেডিট ডেবিট দিকে ঋণের কোনো সুদ লেখা নাই, যেহেতু ঋণের সুদ লেখা নাই, সুতরাং ঋণের সুদরাও কি আছে, বকেয়া রয়েছে, ঋণের সুদরাও বকেয়া রয়েছে। এই হচ্ছে আজকে এই অঙ্কটার বিষয়। এখানে 3টা প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে। ইজারা সম্পদের প্রাথমিক মূল্য, নিট মুনাফা 18,10,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। সংরক্ষিত আয় বিবরণী করার সময় যে জিনিসটা আমার তোমাকে খেয়াল রাখতে হবে, কোনটা কোনটা এখানে যাবে। যেমন এইটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যাবে ব্যালেন্স বিডি নামে, আয়কর সঞ্চিতি যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, আয়কর যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটা যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। এই জিনিসগুলো আগে তুমি মার্ক করে নিবা যে কোনটা কোনটা যাবে। মার্ক করে এবার সমন্বয় থেকে যেগুলো যাবে, যেমন সমন্বয়ে 3 নম্বর সমন্বয়টা যাবে, 4 নম্বর সমন্বয়টা যাবে, এগুলো সমন্বয়ে অঙ্কটা করবা। এবার দেখো এটা ক নাম্বার, তো তোমরা পেরেছো, পারো, এটা ক নাম্বার নিয়ে আজকে আলোচনা করলাম না। ক নাম্বারটা কোনো প্রবলেম আছে রামিশা, এটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, ফার্স্টে তো হ্যাঁ, বুঝিয়েছিলেন। হ্যাঁ, ভেরি গুড। দেখো সংরক্ষিত আয় বিবরণীতে তারিখ লিখবা, প্রথমে লিখবা সংগৃহীত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, যেটা রেওয়া মিলে দেওয়া আছে 14,75,000 টাকা। তারপরে যে নিট মুনাফা যেটা ধরতে বলা হয়েছে, চলতি বছরের নিট মুনাফা, এটা এখানে যোগ হবে। সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত লিখবা, আর চলতি বছরের নিট মুনাফাটা এটা এখানে লিখবা, দুটা যোগ হবে। এখানে আরো দুইটা জিনিস আসে। একটা হচ্ছে যদি সমন্বয়ে বলা থাকে দাবিহীন লভ্যাংশের অবলোপন, দাবিহীন লভ্যাংশ সাধারণত চলতি দায়, অবলোপন করতে বললে অবলোপন অংশটুকু এখানে আসে। যদি বলে দাবিহীন লভ্যাংশের অর্ধেক, 3/1 4/1 অবলোপন করো, যেইটুকু অবলোপন করতে বলবে সেইটুকু এখানে আসবে। আর যদি অঙ্কের মধ্যে আয়কর সঞ্চিতি বড় হয় আর আয়কর যদি ছোট হয়, তাহলে এটা এখানে আসবে, যোগের এখানে আসবে। আগে লিখবো আয়কর সঞ্চিতি, বাদ লিখবো আয়কর। আর যদি আয়কর বড় হয়, আয়কর সঞ্চিতি ছোট হয়, তাহলে যেখানে লিখেছি এখানে আসবে, এটা এখানে আসবে। এটা খেয়াল রাখবা। আয়কর সঞ্চিতি বড় মানে আমার কাছে সঞ্চয় বেশি আছে, আয়কর কম দিয়েছি, মানে আয়কর বাদ দিলেও আর কিছু টাকা থাকে যেটা নিতলাম সেটা যোগ হয়ে যাবে। আর আয়কর যদি বড় হয়, আয়কর সঞ্চিতি যদি ছোট হয়, তাহলে আমরা বাদের মধ্যে লিখবো যে আমাদের যে পরিমাণ আয়কর দিয়েছি সঞ্চয় তার চেয়ে কম আছে, আর কিছু টাকা নিট লাভ থেকে যাবে, এই জন্য বাদের মধ্যে এই 55,000 টাকা লিখতে হবে। তার মানে কথার অর্থ হলো, আমি এক সারাংশ করে বলি, আয়কর সঞ্চিতি বড় হইলে লিখবা এই যোগের অংশে, আর আয়কর বড় হইলে লিখবা বাদের মধ্যে, বাদের অংশে। আমার কথা বুঝছো না বুঝো নি? জি স্যার। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, এই দুইটা জিনিসই কিন্তু থাকবে রেওয়া মিলে। যদি সমন্বয়ে আয়কর সঞ্চিতি থাকে, তাহলে সমন্বয়ের আয়কর সঞ্চিতি কিন্তু এখানে আসবে না। সমন্বয়ের আয়কর সঞ্চিতি দুইটা জায়গায় যাবে, একটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে, করপূর্ব নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের ঘরে যাবে আয়কর সঞ্চিতি নামে।
এটা সমন্বয়েরটা, সমন্বয়ের আয়কর সঞ্চিতি, আর রেওয়া মিলের দুইটা এটা এখানে আসবে। তাহলে এই ছিল আমাদের দুইটার যোগফল। তারপরে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে থাকলো 55,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 10 লাখ টাকা, এটা এখানে বাদের মধ্যে সবসময় আসবে। এটা রেওয়া মিলে থাকে, এটা রেওয়া মিল থেকে একবারই এখানে আসবে, আর কোথাও যাবে না। এটা রেওয়া মিলের আইটেম। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ জিনিসটা কি এটাকে তোমরা জানো? তোমাদের কি মনে আছে? এটা বলেছিলাম আগে একবার, তোমাদের খেয়াল আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ জিনিসটা কি? বলতে পারবা? না স্যার। আচ্ছা, বলতে না পারলে খেয়াল করো, আমি আবার স্মরণ করে দিচ্ছি। তোমরা আগে এটা বলো, সহজ উত্তর দাও একটা, যে কোম্পানি যারা শেয়ার কিনে কোম্পানির কাছ থেকে, শেয়ার কেনার উদ্দেশ্য কি? কোম্পানির মালিক হয়। মালিক কেন হয়? মালিক হওয়ার এত ইচ্ছা হইলো কেন, আগ্রহ হইলো কেন? কারণ একটা নির্দিষ্ট হারে মুনাফা পাবে তারা কোম্পানি থেকে, মানে প্রতিষ্ঠান থেকে। মানে কোম্পানির কাছ থেকে মনে হবে, লভ্যাংশ পাবে, লাভের অংশ পাবে, এটা হচ্ছে মূল কথা। যে শেয়ার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোম্পানি শেয়ার কিনলাম, এই কোম্পানির ব্যবসা করে যে লাভ হয়, সে লাভের একটা অংশ আমি পাবো বছর শেষে। কারণ লাভের অংশ কখন পাবে? বছর শেষে, হিসাব করার পরে। যে কোনো প্রতিষ্ঠান, তুমি যদি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করো, তুমি যদি কোনো কোম্পানির শেয়ার কিনো, তাহলে ওই কোম্পানি তোমাকে লাভ দিবে। কখন লাভ দিবে? বছরের শেষে, হিসাব করার পরে। বছর শেষে একবার হিসাব করবে, হিসাব করে যদি দেখে লাভ হয়েছে তাহলে তোমার লাভ দিবে, যদি দেখে লস হয়েছে তোমাকে লসও দিবে, লসও নিতে হবে। কারণ তুমি মালিক, শেয়ার কিনা মানে মালিক হওয়া। তো মালিক হলে লাভও নিতে হয়, লসও নিতে হয়। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। তো যেহেতু লাভ, তুমি মালিক তো, শেয়ার মালিক তো একজন না, মালিক হচ্ছে অনেক। একটা কোম্পানির মালিক থাকে অনেক, যতগুলো শেয়ার ততগুলো মালিক। তো সবাই তো লাভ পায়। লাভ একজনে পাইলে সেটা হলো মুনাফা, যে সে মুনাফা পুরোটাই ভোগ করলো, সে লাভ পুরোটাই লাভ পেয়ে গেল। যেহেতু অনেকে পায়, অনেকে এটা মানে ভাগ করে পায়, এই জন্য এটাকে লাভ না বলে বলে লাভ, লভ্যাংশ, লাভের অংশ। এটাকে বলে লাভের অংশ, লভ্যাংশ বলা হয়। এই লভ্যাংশ বছরের শেষে শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়ে থাকে। কিছু কিছু কোম্পানি আছে যারা ভালো কোম্পানি, যারা ভালো ব্যবসা করে বাজারে। যেমন আমি যদি তোমাদের বলি, তোমরা এক বাক্যে বলতে পারবা, তোমরা একটা চোখ বুঝে বলতে পারবা যে বাংলাদেশে যতগুলো মোবাইল কোম্পানি আছে, বলো দেখি কোন কোম্পানির লাভ বেশি হবে? তোমাদের অনুমান, ধারণা কোন কোম্পানি? যেমন বাংলা লিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, গ্রামীণ ফোন, হ্যাঁ, এই যতগুলো কোম্পানি আছে, কোন কোম্পানির লাভ বেশি হবে? এয়ারটেল। একটেল। জি স্যার, মনে হয়। আচ্ছা, আর তুমি কি একটেল সিম চালাও নাকি? না স্যার, আমার ফোন নেই, এটা শুনছিলাম যে এয়ারটেল নাকি ভালো। আচ্ছা, স্যার গ্রামীণ ফোন। হ্যাঁ, গ্রামীণ ফোন তো হওয়ার কথা। গ্রামীণ ফোনের তো গ্রাহক বেশি, কাস্টমার বেশি, তাই না? হ্যাঁ, গ্রামীণ ফোনের তো হওয়ার স্বাভাবিক, স্যার একটেলেরও হতে পারে, এটা অস্বাভাবিক নয়। তো যেই হোক, এই যে আমরা ধরে নিলাম যে গ্রামীণ ফোন অথবা একটেল, তোদের লাভ হবে। তো এরকম যে সমস্ত কোম্পানি নিশ্চিত লাভ হবে বলে জানে যে আমাদের লোকসান হবে না ইনশাল্লাহ, যে আমাদের কাস্টমার আছে, আমাদের ব্যবসায় যে চাহিদা, এতে আমাদের লোকসান হওয়ার সম্ভাবনা নেই, ওই রকম কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য, আবার বাজারে কোম্পানির সুনাম ধরে রাখার জন্য, তারা বছরের শেষ হওয়ার আগে বছরের মাঝামাঝি একটা
হিসাব করে মোটামুটি একটা হিসাব করে ধারণা করে যে আমার এত টাকা লাভ হইতে পারে, ওই লাভের একটা অংশ চূড়ান্ত হিসাব করার আগেই, বছর শেষ হওয়ার আগেই শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয় বছরের মাঝামাঝি সময়। ওই যে বছরের মাঝে ফাইনাল হিসাব করার আগে একটা শেয়ারের অংশ, লাভের অংশ দিয়ে দিল শেয়ার হোল্ডারদেরকে, ওইটার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। মানে চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার আগে মাঝখানে বছরের মাঝামাঝি একটা লভ্যাংশ দিয়ে দিলাম, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। ঠিক আছে, বুঝতে পেরেছো কথা? আর স্যার ঘোষণাকৃত লভ্যাংশ এটা হলো যেটা বছর শেষ হইলে দেওয়া হয়। বছর শেষ হইলে যে লভ্যাংশ ঘোষণা করা হয়, এটার নাম ঘোষণাকৃত বলা হয়। কেন? কারণ ঘোষণাকৃত বলা হয় এজন্য, যখন আর্থিক বিবরণী তৈরি করা হয় তখন এই লভ্যাংশটা প্রস্তাব করা হয়। এরপরে কোম্পানি যারা পরিচালক আছে, যারা কোম্পানির পরিচালক, তারা ওই যে বার্ষিক সাধারণ সভা, যেটাকে এজিএম বলা হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, ওই এজিএম এর মধ্যে এই ঘোষণাকৃত লভ্যাংশটা উঠানো হয়, প্রস্তাব করা হয়। তখন শেয়ার হোল্ডাররা এবং পরিচালক বৃন্দ সবাই আলোচনার মাধ্যমে এটাকে পাশ করে দেয়, হ্যাঁ, অনুমোদন করে দেওয়া পরে এটার নাম হচ্ছে চূড়ান্ত লভ্যাংশ। সাধারণত ঘোষণাকৃত লভ্যাংশটি চূড়ান্ত লভ্যাংশ হয়, আর এই ঘোষণাকৃত লভ্যাংশ দেওয়া হিসাবকালের শেষে এটা শেয়ার হোল্ডাররা পায়। মূলত শেয়ার হোল্ডাররা এই দুইটা জিনিস পায়, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আর ঘোষণাকৃত লভ্যাংশ। হ্যাঁ, এই লাভের আশায় তারা শেয়ার কিনে। এটা এখানে আসবে, এটা নিট লাভ থেকে দিতে হয়, এই জন্য নিট লাভ থেকে মাইনাস হয়ে যায়। তারপর এখানে বলা ছিল নিট লাভের 50,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। এটা যেহেতু নিট লাভ থেকে স্থানান্তর করব, এটাও নিট লাভ থেকে মাইনাস করতে হয়, এই জন্য বাদের মধ্যে এটা হলো বাদের অংশ। এখানে লিখতে হয় সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর 50,000 টাকা। এটা স্থানান্তর কেন করা হয়? এই জন্য করা হয় যেহেতু এবার লাভ হয়েছে 8,10,000 টাকা, আগে আছে 14 লাখ টাকা, সুতরাং কিছু টাকা সাধারণ সঞ্চিতিতে রেখে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে কোম্পানির কোনো সমস্যা হলে, কোনো বিপদ আপদ হইলে, কোনো প্রয়োজন হইলে যেন সেই প্রয়োজনটা মেটানো যায়, এই জন্য এই টাকাটা সঞ্চয় রাখা হয়। এবার বাদের মধ্যে কটা জিনিস আসলো আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, সাধারণ সঞ্চিত বলে স্থানান্তর। এই চারটা যোগ করে আসলো 14,05,000 টাকা। এখানে ছিল 22,85,000 টাকা, এটা থেকে এটা মাইনাস করে দিবা, তা থেকে 8,80,000 টাকা। এটার নাম হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত, এই টাকাটা পাবে এখন শেয়ার হোল্ডাররা, মালিকরা। এটা বলে মালিকানা সত্ত্ব, এটা বলা হয় মালিকানা সত্ত্ব। এই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। বলো, সংরক্ষিত আয় বিবরণী বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ফাইন, তুমি যেটা করেছো, যদিও তোমার শুধু ঘোষণাকৃত লভ্যাংশটা একটু ভুল হয়েছিল, হ্যাঁ ঠিক করে নিবা। এবার আসো সম্পদের মধ্যে। সম্পদের মধ্যে প্রথমে লাগবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোনগুলো? যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র, দালান কোঠা, ইজারা সম্পদ। লিখে যদি কোনো অবচয় থাকে অবচয় বাদ দিবা। যেমন এখানে আছে অবলোপন, অবলোপনটা বাদ দিয়েছি। ইজারা সম্পদ 17 লাখ, বাদ দিয়েছি অবলোপন 2 লাখ, তাহলে থাকলো এখানে 15 লাখ। আবার স্থায়ী সম্পদ লেখার পরে লিখবা বিনিয়োগ। বিনিয়োগ যা আছে তা সরাসরি লিখে দিবা। বিনিয়োগ একটা আলাদা সম্পদ, এটাকে স্থায়ী সম্পদের বাইরে আলাদা করে লিখবা বিনিয়োগ নামে, 17,50,000 টাকা। এবার লিখবা চলতি সম্পদ। এই চলতি সম্পদের মধ্যে তাহমিনা তুমি মনে হয় শুধু প্রাপ্য হিসাব লিখেছো, তাই না? জি স্যার। কিন্তু এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত আছে, এটাও চলতি সম্পদ, যেটা দেওয়া মিলে দেওয়া আছে। প্রাপ্য হিসাব, এটা চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য সমন্বয় আছে, এটাও চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। দেখো এখানে
সমন্বয় আছে যে সমাপনী মজুদ পণ্য 8,25,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, এটা আসবে। এরপরে বলা শ্রমিকের মজুরি বকেয়া পক্ষান্তরে ভাড়া অগ্রিম, অগ্রিম ভাড়া কি সম্পদ না দায়? রামিসা বলো দেখি, অগ্রিম ভাড়া জি স্যার। অগ্রিম ভাড়া কি সম্পদ নাকি দায়? দায়। অগ্রিম ভাড়া দায়। মাইমুনা? স্যার ভাড়া স্যার, তো খরচ না? ভাড়া খরচ, হ্যাঁ ভাড়া খরচ। তো অগ্রিম ভাড়াটা কি? ভাড়া, অগ্রিম ভাড়া তাহলে সম্পদ? তাইলে সম্পদ হইলে তোমার পরীক্ষা হলে কেটে করে দিব যে এটা তাইলে সম্পদ। হ্যাঁ, না স্যার, কনফিউজ হয়ে গেছে। এগুলা এগুলা তো সহজ জিনিস, এগুলো তো মনে রাখতে হবে, এগুলা ভুলে যাওয়ার বিষয় না। ভাড়া যেহেতু খরচ, খরচের অগ্রিম সবসময় সম্পদ, খরচের হ্যাঁ অগ্রিম স্যার, সবসময় কি? সম্পদ। হ্যাঁ। হ্যাঁ, মায়মনা তুমি কি বলতেছিলা? অগ্রিম ভাড়া কি খরচ বলতেছিলা নাকি? স্যার না, ওর মাইক্রোফোন নষ্ট, তাই ওই কথা বলতে পারে ও মায়মনা, মেসেজে। ও মায়মনা মাইক্রোফোন নষ্ট। জি আচ্ছা, আমাদের কথা শুনতে পাইতো নাকি? জি স্যার, আপনার কথা শুনতে পারে, বাট কিছু বললে আমরা শুনতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অগ্রিম ভাড়া এটাও একটা চলতি সম্পদ। এই অগ্রিম ভাড়াটা এখানে লিখতে হবে, অগ্রিম ভাড়া এটা চলতি সম্পদ। আরেকটা হইলো না এটা না, অগ্রিম সমাপনী মজুদ পণ্য, অগ্রিম ভাড়া হইলো 25,000 টাকা। আর ওই যে বিনিয়োগের সুদ, এটাও একটা আয়। বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে এটা হলো সম্পদ। তো যেহেতু বিনিয়োগের সুদ, তোমাদেরকে অনেক আলোচনা করেছি এটা নিয়ে, যে যেহেতু বিনিয়োগের সুদ বকেয়া ছিল, সুদ এখনো পাওয়া যায় নাই, অতএব এটা ভবিষ্যতে পাওয়া যাবে। আর যে জিনিস ভবিষ্যতে পাওয়া যায় সেটা হলো সম্পদ। সেটা যদি 1 বছরের মধ্যে পাওয়া যায় সেটা চলতি সম্পদ। সেটা যদি 1 বছরের বেশি সময় পাওয়া যায়, দীর্ঘদিন পাওয়া যায় বা দীর্ঘদিন পরে পাওয়া যাবে, ওটা স্থায়ী সম্পদ। তো বিনিয়োগের সুদ আমাদের বকেয়া ছিল 70,000 টাকা, এটাও একটা সম্পদ। তাহলে সুতরাং দেখো এখানে অনেকগুলো চলতি সম্পদ রয়েছে, একটা ব্যাংক জমা আছে, একটা প্রাপ্য হিসাব আছে, সমাপনী মজুদ আছে, অগ্রিম ভাড়া আছে, বিনিয়োগের সুদ বকেয়া আছে। এই সবগুলো চলতি সম্পদ তুমি যোগ করবা, যোগ করে পাইলা 49,20,000 টাকা, বিনিয়োগ 17,50,000 টাকা, আর ইজারা সম্পদ 15 লাখ টাকা। এই তিনটা একসাথে যোগ করলে তুমি পাইলে 81,70,000 টাকা। এটার নাম হচ্ছে মোট সম্পদ, এটার নাম হচ্ছে মোট সম্পদ। ঠিক আছে? জি স্যার। তামিনা বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এরকম সামনে অঙ্ক যেন এই সমস্ত মিস না হয়, হ্যাঁ, খেয়াল রাখবা। তো সম্পদ পাশে আরো একটা সম্পদ থাকে, সেই সম্পদের নামটা কি বলতে পারবা তোমরা? এখানে 3টা সম্পদ লিখছি আমি। সমাপনী মজুদ পণ্য স্যার। সমাপনী মজুদ তো আছে এখানে, এই যে সমাপনী মজুদ আছে, মানে এখানে এত লিখছি, স্থায়ী সম্পদ লিখছি, বিনিয়োগ আচ্ছা। লিখছি, চলতি সম্পদ লিখছি, 3টা সম্পদ লিখছি দেখো, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, আবার চলতি সম্পদ। আরেকটা সম্পদ আছে সম্পদ পাশে, যেটা এই অঙ্কে নাই, সে সম্পদের নামটা কি? অসমন্বিত। হ্যাঁ, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ, সেটাকে বলা হয় অসমন্বিত ব্যয়। কিভাবে বলা হয়? অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় কোনগুলো বলতে পারবা? নামগুলো মনে আছে? জি স্যার। বলো দেখি। প্রাথমিক শেয়ার খরচ, অধিহার, শেয়ার তারপর অধিহার, শেয়ার অবহার, শেয়ার আর অবহার, প্রাথমিক হ্যাঁ প্রাথমিক খরচ, দাবিহীন নো দাবিহীন না, দাবিহীন না, প্রাথমিক খরচ। দায় গ্রাহকের কমিশন। হ্যাঁ, দায় গ্রাহকের কমিশন। আর আরেকটা আছে, এটা, জি হ্যাঁ আমি বলে একটা দিচ্ছি, বলো বলো। প্রাথমিক খরচ স্যার। প্রাথমিক খরচ বলেছো, হ্যাঁ ঠিক আছে। বিলম্বিত বিজ্ঞাপন। হ্যাঁ, বিলম্বিত বিজ্ঞাপন, ফাইন, ভেরি গুড। এই 4টা, আমি 4টার নাম একবারে বলে দিই, খেয়াল করে শোনো। এই যে মাঝখানে যে 2টা নাম চলে আসছে বলছো, শেয়ার অধিহার বলেছো,
হ্যাঁ, দাবিহীন লভ্যাংশ বলেছো, এগুলো না, এগুলো খেয়াল রাখবা। তো একটা জিনিস আমি সহজ করে দিই তোমাদেরকে, পরীক্ষার খাতায় সম্পদা দায় লেখার সময় অবশ্যই অবশ্যই রেওয়া মিলটা ভালো করে খেয়াল রাখবা। সম্পদ কখনো রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকবে না, সম্পদ কখনোই রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে না, আর দায় কখনো রেওয়া মিলের ডেবিট দিকে থাকে না। তো অতএব শেয়ার অধিহার, দাবিহীন লভ্যাংশ, এগুলো রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে, অতএব এগুলো সম্পদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে অসমন্বিত ব্যয় হলো 4টা: প্রাথমিক খরচ, শেয়ার অবহার, দায় গ্রাহকের কমিশন, বিলম্বিত বিজ্ঞাপন। এই 4টা: শেয়ার অবহার, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, দায় গ্রাহকের কমিশন। এই 4টা হচ্ছে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ, হ্যাঁ, অবাস্তব সম্পদ। এই হচ্ছে বিষয়। তো বলো, অঙ্কটা বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। হ্যাঁ, বুঝে থাকো। তোমরা হোমওয়ার্ক করবা, তোমরা তো হোমওয়ার্ক করো না, করে তো দেখাও না, আমি শুধু দিয়ে তো লাভ হচ্ছে না। 2017 সালের বরিশাল বোর্ড আর চট্টগ্রাম বোর্ড, 2017 সালের বরিশাল বোর্ড আর চট্টগ্রাম বোর্ড, এই দুইটা বোর্ডের আর্থিক বিবরণী অঙ্ক করবা। ওকে স্যার। আচ্ছা স্যার। কোন দুইটা দিয়েছি? বরিশাল বোর্ড আর চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম কোন সাল? 2017। 2017 সাল। হ্যাঁ, করবা, হাতে কলমে অঙ্ক করবা, প্র্যাকটিস করবা, করলে তোমাদের লাভ হবে। কোরা দেখাও, দেখাইলেই ভুল ত্রুটিগুলো আমি দেখে দিলাম, এতে তোমাদের হাতটাও ক্লিয়ার হইলো, খাতা কলমের সাথে একটা সম্পর্ক হইলো, চর্চা হইলো। পরীক্ষা আজ হোক কাল হোক যেদিনই হোক, আর্থিক বিবরণী পরীক্ষায় থাকবেই। তোমাদের তো অলরেডি সিলেবাস দেওয়া আছে 5টা অধ্যায়, যদি আরো শর্ট করে, আরো ছোট করে সিলেবাস, আর্থিক বিবরণী তোমার বাদ দিবে না, মনে রাখো। আর্থিক বিবরণী পরীক্ষায় থাকবেই, আর আর্থিক বিবরণী তোমার পারতেই হবে। যেহেতু কমার্সে পড়ো, অ্যাকাউন্টিং পড়বা, সুতরাং আর্থিক বিবরণী তোমাকে ছাড়বে না। ইন্টারমিডিয়েট পাস করার পরে যদি অনার্স পড়ো, ম্যানেজমেন্টে পড়ো, মার্কেটিং এ পড়ো, ফিনান্সে পড়ো, অ্যাকাউন্টিং এ পড়ো, যেটাই পড়ো, তোমায় আর্থিক বিবরণী তোমাকে করা লাগবেই। অতএব এটা গুরুত্ব দিবা, জোর দিয়ে করবা, ভালো করে করবা, ঠিক আছে? তো জি যদি স্যার। বুঝে থাকো, তোমাদের কোনো প্রশ্ন না থাকে, তাহলে ক্লাস আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া স্যার রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।